দেখছি স্যার। ক্লাসরুম বিষয়টা কি দেখছো তোমরা? জি স্যার। আচ্ছা, স্লাইডের মধ্যে থাকে এখানে খুব সহজ সিম্পল ইস্যু এখানে, মানে যদিও কেউ কেউ হচ্ছে কেউ কারো কারো এটা আসলে আসলে কোনো ব্যাপারই না, আবার অনেকের কাছে নতুন মনে হবে। তো যার জন্য সবকিছু পড়াতে হচ্ছে। আমরা যদি টোটাল কম্পিউটার সিস্টেম হার্ডওয়্যারের দিকে তাকাই তাহলে হচ্ছে আমাদের মেইন যে কন্টেন্ট যেগুলি চলে আসে, যেমন সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট, এইটা হচ্ছে আমার মেইন পার্ট। চারটা পার্ট হচ্ছে আমার হার্ডওয়্যার সিস্টেমের পিসের। আবার মেমোরি ক্ষেত্রে আমার ক্যাশ মেমোরি, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি এগুলি আছে। আবার আমাদের ইনস্ট্রাকশন ফরম্যাট কি হবে, ইনস্ট্রাকশন সেট কি হবে, ইনস্ট্রাকশন সাইকেল কি হবে, মাইক্রোপ্রসেসরে আমরা কিভাবে আমরা কোন সিস্টেমে আসলে আমাদের এগুলি এক্সিকিউশন হয়, সুইচ না রিস্ক, ইন্টারকানেক্টিং ইউনিটস গুলি কম্পিউটারের মধ্যে কিভাবে হয়, সিস্টেম বাস বা এক্সটার্নাল পোর্ট এগুলি। আবার কম্পিউটারের যে পারফরমেন্স সেটা নির্ভর করবে রেজিস্টার, র্যাম, গ্লোব, সিস্টেম গ্লোব বা ক্যাশ মেমোরি এগুলির উপরে। এবং আমরা কি কম্পিউটার ইনসাইডের মধ্যে যাই তাহলে হচ্ছে মাদারবোর্ড, পোর্টস, ইন্টারফেস, এক্সপ্যানশন স্লটস, মেমোরি চিপস, স্টোরেজ ডিভাইস, প্রসেসর, এগুলি ক্ষেত্রে এগুলির উপর ডিপেন্ড। সো আমাদের এই টোটাল জিনিসটাই, এই পুরো কম্পিউটার সিস্টেম হার্ডওয়্যারটাই কিন্তু একটু বেসিক্যালি জানা দরকার যে আসলে কোনটা। So, আমাদের স্লাইড যেগুলিতে আমি যেগুলো দিয়েছি একদম ফার্স্ট হচ্ছে যে এটা ইউজিং দ্য কম্পিউটার এন্ড মাউস, সেটা হচ্ছে চ্যাপ্টার 2 এর এ। এখানে আসলে বেসিক্যালি বলছে যে কিবোর্ড এন্ড মাউসটা কি আসলে আমার ইনপুট ডিভাইস, ঠিক না? এবং মোস্ট বেসিক ইনপুট ডিভাইস কিবোর্ড এন্ড মাউস। বেসিক্যালি কিবোর্ড এন্ড মাউস, কিবোর্ডটা কাজ করে কিভাবে, কিবোর্ডটা কাজ করে স্যার অপটিক্স। কিভাবে? কিবোর্ডটা তো স্যার কেউ ইনপুট কি ডিভাইস বলতে হিসেবে পারবে? হিসেবে কাজ করে। ইনপুট ডিভাইস। জি স্যার, ইনপুট সেটা তো ডিভাইস আমি হিসেবে। বললাম ওইটা না, হাউ ইট ওয়ার্কস। স্যার অপটিক্সের মাধ্যমে কাজ করে স্যার। হ্যাঁ, একটা অপটিক লাইট থাকে স্যার, ওই যে যেটা হচ্ছে লাল বাতিটা যে স্যার অপটিক্যাল লাইট আর কি। তো অপটিক্সের আচ্ছা মাধ্যমে কাজ করে, লেজার লাইট আর কি স্যার, লেজার লাইট। হ্যালো হ্যালো স্যার, হ্যালো স্যার, কিবোর্ড স্যার এক একটা কি কোড আছে, কি কোড অনুযায়ী কাজ করে, কি কোড অনুযায়ী স্যার ওখানে সিগন্যাল পাঠায়। স্যার আস্কি কোড, স্যার আস্কি কোড। কে বলছে কি কোড? আমি তো দেখতে পারলাম না। কি নাম তোমার? স্যার আস্কি কোড স্যার। না, কে বললা এই মন্ত্র, কি আনসার দিলা কিবোর্ড কে? স্যার লিমন মঞ্চ স্যার। লিমনের আগে আলমগীর দিছে স্যার। তো বেসিক্যালি আমি আসলে পড়াচ্ছি, আমি আমি মনে করছিলাম এটা স্কিপ করে যেতে পারবো। তো কিবোর্ডটা আসলে আমাদের সবচেয়ে মোস্ট কমন ইনপুট ডিভাইস, যেটা আসলে আমরা প্রাইমারি ইনপুট ডিভাইস বলে থাকি। এবং এটা নিয়ার অ্যাবাউট 100 কিস আমার কিবোর্ডের মধ্যে আছে। এবং এই কিবোর্ডটা প্রত্যেকটা ডিফারেন্ট ইচ অ্যান্ড এভরি আলাদা আলাদা ডিফারেন্ট সিগন্যাল প্রোভাইড করে কাকে, সিপিইউ কে, যার জন্য সিপিইউ আইডেন্টিফাই করে যে একটা কি প্রেস হয়েছে, কি প্রেসের এগেইনস্টে তার কাছে একটা কোড যায়। সেই কোড যখন যায় তখন সিপিইউ অপারেটিং সিস্টেমকে নোটিফাই করে যে অপারেটিং সিস্টেম তুমি দেখো এই কিবোর্ড থেকে এই কিটা প্রেস হয়েছে। দেন অপারেটিং সিস্টেম ফাইনালি এটা সে অ্যালাউ করে এবং দেন নতুন কোনো কি পাওয়ার জন্য সে ওয়েট করে। যদি সেম টাইপের কি প্রেস করে দেন ঠিক রিপিটেড কি খুব দ্রুত সে করতে পারে। আবার নরমালি আমরা আসলে কম্পিউটারের কিবোর্ডটাকে অনেকে বলি না যে স্পিড স্কিল, টাইপিং স্কিল, যেটা আসলে নির্ভর করে কিসের উপরে, আমরা শুধু কত দ্রুত করলাম সেটার উপরে না, আমরা কত কারেক্ট করলাম সেটার উপরেও কিন্তু আমার টাইপিং স্কিলটা নির্ভর করে। তো ফার্স্ট সেমিস্টারে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, যেহেতু অন্যান্য ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমিস্টার সি দিয়ে শুরু করে, আমরা কিন্তু সি দিয়ে শুরু করি নাই, ঠিক আছে? তো
ফার্স্ট সেমিস্টারে তোমাদের যেটা কাজ হচ্ছে একদম কম্পালসারি, সেটা হচ্ছে যে টাইপিং স্কিলটা 18 to 30 তে নিয়ে যাওয়া, 18 to 13 এ নিয়ে যাওয়া টাইপিং স্কিল, ঠিক এটা কি আছে? বাংলায় নাকি ইংরেজিতে? আহ, এখন একটা গল্প মনে পড়ে গেল, সময় বেশি না এই জন্য বললাম না। আহ, তোমরা বোধ হয়েছে যেহেতু ইংলিশ তোমার হচ্ছে কম্পিউটার পড়তে গেলে ইংলিশ তোমার লাগবে, এর বিকল্প নাই। আর বাংলা হচ্ছে, বাংলায় তুমি যদি গভর্নমেন্ট তোমাকে করতে চাও বা বাংলা কোনো সাপোর্ট সার্ভিস আছে এগুলো নিতে চাও, বাংলা লাগবে। সো বোধ হয় তোমার লাগবে, ঠিক আছে? তো এখানে দেয়া আছে আসলে কিবোর্ডটা কিভাবে কাজ করে, হাউ কিবোর্ড ওয়ার্কস। তো ফার্স্ট কি করে আমি যেটা বললাম, ইতিমধ্যে জিনিসটা বলে ফেলছি যে কিবোর্ড কিবোর্ড যে কন্ট্রোলার সে ডিটেক্ট করে যে কোন কি প্রেস হয়েছে, সে কি প্রেস এর এগেইনস্টে তার কাছে সিপিইউর কাছে একটা কোড চলে যায় এবং কোড রিপ্রেজেন্ট করে কিতে সে প্রেস করছে, এবং কন্ট্রোলার নোটিফাই করে কাকে, কন্ট্রোলার দ্যাট মিন্স হচ্ছে সিপিইউ, এখানে সিপিইউ কে নোটিফাই করে অপারেটিং সিস্টেম যে তোমার কি প্রেস হয়েছে, দেন অপারেটিং সিস্টেম রেসপন্ড করে এবং কন্ট্রোলার যদি ঠিক সেম আরেকটা ওই লেটারটা প্রেস করে এবং এটা সে ঠিক সেম ভাবে সে কোডটা পাঠিয়ে দেয়। আদারওয়াইজ যদি নতুন কোনো কি প্রেস করে এবং অল্টারনেট কি কোড তার কাছে চলে যায়। এটা হচ্ছে কিবোর্ড আসলে কিভাবে কাজ করে সেটা একটা প্রসিডিওর। বাট মাউসটা কি, মাউসটা হচ্ছে কি, আমাদের মডার্ন মাউস গুলি কোন টাইপের মাউস, মেকানিক্যাল মাউস নাকি? অপটিক্যাল। স্যার আমাদের মেকানিক্যাল মাউস কে বললো? আমাদের এগুলি সব অপটিক্যাল মাউস। কেন আমাদের এই যে আমার এখানে আমাকে কি দেখা যাচ্ছে? স্যার স্যার এই যে এখানে এই যে এটা কি লেজার না? লেজার লাইট তো, এই লেজার লাইট দিয়ে আসলে কি করে রিফ্লেক্ট করে আমি কোন পজিশনে আছি, যেমন আমি মাউসটা ঘোরাচ্ছি দেখা যাচ্ছে। স্যার তো এখানে কোন পজিশনে আমার এই মানে এটা নির্ভর করে আমাদের যে অপটিক্যাল লেজার যে লাইটটা, সেই লাইটটা আসলে নির্ভর করে আমাদের যে ইউজার ইন্টারফেস আছে সেখান থেকে কত দূরত্বে আমরা আছি এবং সেটাকে আমার টার্গেট পজিশনে নিয়ে যাওয়া, সেই সাথে সাথে এটার স্পিড, দ্রুত কাজ করা এবং খুব দ্রুত আইডেন্টিফাই করা, ওয়ার্ডকে সিলেক্ট করা, ড্র্যাগ করা, এই ধরনের কাজ আমরা মাউস দিয়ে করতে পারি। মাউস অলসো অ্যাজ এ বেসিক ইনপুট ডিভাইস, ঠিক আছে? বেনিফিট এগুলি সব জান, এগুলি বলে লাভ নাই। তো আমরা মাউসে সাধারণত মাউস গুলি আমাদের এখানে আমাদের সাথে আছে কেউ লেফট হ্যান্ড এখানে আমাদের সাথে লেফট হ্যান্ডি কেউ আছে আমাদের সাথে? তো লেফট হ্যান্ড তাদের কিন্তু মাউসও কিন্তু তাদের জন্য ঠিক সেম এই মাউসটাই নাকি, তাদের জন্য আলাদা কোনো মাউস কিন্তু বানায় না, ঠিক আছে? কিন্তু এটাকে রিকনফিগার করা যায়, লেফটটাকে রাইট দেওয়া যায়, রাইটটাকে লেফট করা যায়, রিকনফিগার করা যায়। লেফট হ্যান্ডি তাদের জন্য হচ্ছে ঠিক সেম মাউস বাট রিকনফিগারেবল। আচ্ছা, ট্রেস বল, ট্রেক বল যেটা বলা আছে যে এটা দিয়ে সাধারণত কি করে, আমরা মেডিকেল বা হেলথ যেসব ইনস্ট্রুমেন্ট যেখানে আছে অথবা গেম যারা খেলে তাদের ক্ষেত্রে ট্রেক বলটা ইউজ করা হয় এবং এটা দ্রুত পজিশনিং করার জন্য, বেসিক্যালি দ্রুত পজিশনিং করার জন্য এই ট্র্যাক বলটা ইউজ করা হয়। ট্র্যাক প্যাডটা আসলে কি, ট্র্যাক প্যাডটাকে এখানে কেউ ছবি আঁকে, কোন প্যাড দিয়ে ছবি আঁকে আমাদের মধ্যে কেউ আছে যে ডিজিটাল ডিভাইস ছবি আঁকে?
এই ধরনের খুব ভালো কিছু ডিভাইস পাওয়া যায়। ওই ডিভাইস গুলো দিয়ে আমরা আসলে কি যে যত স্টেশন যে পয়েন্টিং যে কাজগুলি আমরা করতে পারি, এবং এটা দিয়ে আমরা নর্মালি পয়েন্ট আউট করতে পারি, টোটাল প্যাডের মধ্যে ফিঙ্গার মুভ করতে পারি খুব ইজিলি। এই যে এইটাকে বলা হয় ট্র্যাক প্যাড, এই যে এটাকে, ঠিক আছে? আমার এই স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যায় স্যার, আচ্ছা, ফাইন। দেখা যাচ্ছে স্যার। তো এইগুলি হচ্ছে অনেক আগের ল্যাপটপ, যেখানে হচ্ছে ওই যে মাউসের পজিশনটাও দেওয়া ছিল, কিন্তু বর্তমান ল্যাপটপ গুলিতে মাউসের পজিশন গুলি দেওয়া নাই। শুধুমাত্র এই যে সার্ভার যে পিসি গুলি থাকে, যে সার্ভারে যে সিস্টেম গুলি দেখে, ওইখানে শুধু মাউস ইনবিল্ট থাকে, আদারওয়াইজ আগে লেনোভো পিসিতে এগুলি দেয়া থাকে। তো ট্র্যাক বলতে আসলে সাধারণত লাইক এজ এ জয়স্টিক আমরা কিবোর্ডে অনেক সময় ইউজ করে থাকি, যে আহ, মানে আমরা জয়স্টিক দিয়ে গেম খেলি না, অনেক সময় গেম খেলছি তো নাকি, তো ওইটা দিয়ে নাড়াচাড়া করলে যেমন মাউসের পজিশনিং হয়, এখানে এই যে এখানে মাঝখানে দেখা যাচ্ছে একটা অরেঞ্জ কালারের একটা ছোট একটা পিনের বলের মতো ছোট দেখা যাচ্ছে, এবং এটা লাইক আছে জয়স্টিক কিবোর্ডে, এটা দিয়ে আমি মাউসটাকে মুভ করতে পারি। এটা হচ্ছে মাউসের একটা ভেরিয়েন্ট, মানে এক্স্যাক্টলি মাউস যে কাজ করে এটা ঠিক সেম কাজ করবে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে অ্যাগ্রোনমিক্স। বেসিক্যালি এইটা আসলে কাজ করে যে আমরা যে ডিজিটাল ডিভাইস নিয়ে কাজ করতেছি, প্লাস হচ্ছে যে আমাদের হিউম্যান এদের যে ফিজিক্যাল ইন্টারাকশন, এই দুইটার স্টাডি নিয়ে কাজ করে। এবং এটা বেসিক্যালি যে পিপলের যে ওয়ার্ক সিস্টেম, মানে ওয়ার্ক প্লেস, সেটা নিয়ে কাজ করে উইথ ডিজিটাল ডিভাইস। তো এই ক্ষেত্রে যে অ্যাগ্রোনমিক্স আসলে বেসিক্যালি কেন কাজ করে, কারণ হচ্ছে আমরা আসলে অনেক সময় দেখা গেছে যে মানে সারাদিন কম্পিউটার ইউজ করতে করতে আমার দেখা যাচ্ছে যে আমার হাতের এখানে এই কার্নেল টানেল সিনড্রোম আমার ধরা পড়ে, রেস্ট ইনজুরি ধরা পড়ে, তারপরে হচ্ছে মানে আমার স্ট্রেন, আমার হয়তো দেখা যাচ্ছে এখানে পেইন হচ্ছে প্রচন্ড পরিমাণে। এই ধরনের আসলে এই কাজগুলি মানে প্রথমেই বলা ভালো, কারণ হচ্ছে যদি আমাদের এখানে খুব বেশি আহ, মানে খুব বেশি স্টুডেন্ট না থাকে যারা হচ্ছে প্রফেশনাল কাজ করে এবং 24 আওয়ার মানে দেখা যাচ্ছে 12 to 15 আওয়ার্স নর্মালি কাজ করে, তারা সাধারণত এই ধরনের ইনজুরির শিকার হয়। তো এখন আমরা আসলে মানে এই ধরনের ইনজুরি থেকে কিভাবে মুক্তি পেতে পারি, এটার জন্য যাদের হচ্ছে মানে ভালো থেরাপি আছে তাদের সাথে যোগাযোগ করতে হবে, যাদের এই ধরনের প্রবলেম পড়ে যায়। আর বেসিক্যালি কিছু সিস্টেম আছে, কিছু রুলস আছে, যেটা ফলো করলে আসলে আমরা আমার কথা কি আটকে যাচ্ছে নাকি? অনেক সময় আটকে জি স্যার, যাচ্ছে একটু স্যার। একটু আটকে যায়। স্যার নেটের কারণে আমার এখানে একবারই ক্লিয়ার স্যার। এটা হচ্ছে যার যার এন্ডের নেটের প্রবলেমের জন্য, ঠিক আছে? আমার বাসায় এখানে তো ডাইরেক্ট অপটিক্যাল ফাইবার কানেকশন তো হওয়ার কথা না, যা হতে পারে নেটওয়ার্ক প্রবলেম। যদি এরকম হয় আমি আবার রিপিট করবো। এরকম এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে যে কার্নেল টানেল সিনড্রোমের ক্ষেত্রে আসলে কি ধরনের আমাদের কোথায় কোথায় পেইনটা হতে পারে, পেইনের পয়েন্টগুলি দেওয়া হয়েছে। এবং অনেক সময় আমার হয়, আমি অনেক সময় দেখা যাচ্ছে সকালে বসছি, সন্ধ্যায় বসছি, দুপুরের সাথে খেলাম, এইখানে হাতের পয়েন্টগুলি ব্যথা করে, ঘাড় ব্যথা করে, এই কাজগুলি হয়। সো যেটা উচিত যে আসলে 1 ঘন্টা বা আধা ঘন্টা পর পর একটু চেয়ার থেকে উঠে দাঁড়ানো, বা আমি যে পজিশনে মাউসটা রাখতেছি ওটা হচ্ছে আমার রিল্যাক্স, মানে যেখান থেকে রাখলে আমার হাতের এটা এটা যেন কোনোভাবে না থাকে, স্ট্রেস না হয়, একদম ফ্রি থাকে, এবং ঘাড়টা যাতে স্ট্রেট হয়। যেমন আমার কি মানে আমার হচ্ছে যে এই ক্যামেরা থেকে আমার মাথার যে পজিশন একদম স্ট্রেট, কিন্তু সোজা, যার জন্য কিন্তু আমার আসলে চোখটাকে কিন্তু নিচের দিকে দেখতেছে না, আমার স্ট্রেট দেখতেছে আমি। তো এই ধরনের একটু অ্যাপ্লাই করতে হবে, যাতে নর্মালি যারা আমরা কাজ করব কম্পিউটার তাদের জন্য, ঠিক আছে? তো এখানে বলে দেওয়া আছে আসলে কিভাবে অ্যাভয়েড অ্যাভারেজ করা যায়, এবং কোন পজিশনে আমি হাতটা রাখবো, এবং কিভাবে আমি আসলে ফ্রিকোয়েন্টলি কাজ করব উইথ ফ্রিকোয়েন্ট ব্রেক দিয়ে।
আচ্ছা, ইনপুট ডাটা ইন আদার ওয়েস, এখানে মানে আমরা যেটা বলছিলাম আমি একবারে যে ছবি আঁকার কথা যে বললাম, এটা এখন ডিজিটাল যে ফরম্যাট, যেমন অনেকে নোট, স্যামসাং নোট 10 প্লাস বা নোট সিরিজের সেটগুলিতে কি থাকে, একটা পেন থাকে, স্টাইলাস পেন, ঠিক না? যে পেনটা দিয়ে আমি আসলে স্ক্রিনে আঁকতে পারি, বা ডিজিটাল অনেক ধরনের প্যাড পাওয়া যায়, যে প্যাড দিয়ে আমি কোনো পেনের সাহায্যে এটাকে আঁকতে পারি, পারা যায় না? Yes, sir. জি স্যার। কিন্তু দেখা যাচ্ছে না কি নতুন স্লাইডের স্ক্রিন। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার এই পেনগুলোকে বলা হয় স্টাইলাস পেন, ঠিক আছে? এই এই খালা খালা এই পেনগুলি আসলে কোথায় কোথায় ইউজ হয়, মানে কোথায় কোথায় ইউজ হয় কি বলতে পারবা? স্টাইলাস পেনগুলি আর সাধারণত গ্রাফিক্স এর কাজে মনে হয় বেশি ইউজ হয় স্যার। হ্যাঁ, স্যার কোনো কিছু আর্ট করতে, তারপর হচ্ছে গ্রাফিক্স এর কাজগুলো নেই স্যার। গ্রাফিক্স এখন সবচেয়ে বেশি ইউজ হয় এইগুলি, এই ডিজিটাল প্যাডগুলি, প্লাস হচ্ছে ডিজিটাল সিগনেচার। এখন যেটা ইম্পর্টেন্ট, ডিজিটাল সিগনেচারের ক্ষেত্রে এটা এখন মোস্টলি ইউজ হয়। কোনো বেসিক্যালি এটা ক্রিয়েটিং ইলেকট্রনিক্স ডকুমেন্টস, আমি একটা যে পেন দিয়ে একটা ইলেকট্রনিক ডকুমেন্টস তৈরি করব বা একটা অ্যানোটেশন তৈরি করব, সেটাকে আমরা বলতে পারতেছি যে স্টাইলাস, যে আমার যে ডিভাইস সেটাকে আমি বলি স্টাইলাস পেন, থ্রো স্টাইলাস পেন। এবং এটা মানে বেসিক্যালি একটা গ্রাফিক, এটা কি আসলে আলটিমেটলি এটা কি, এটা হচ্ছে একটা গ্রাফিক ইমেজ নাকি? আমি যে যাই তৈরি করি না কেন সেটা হচ্ছে একটা গ্রাফিক্যাল ইমেজ। তো ট্রান্স স্ক্রিন, আমার এখানে টাচ স্ক্রিন দেখা যাচ্ছে। টাচ স্ক্রিনটা আসলে আমরা মূলত যে হাত দিয়ে ফিঙ্গার আউটিং করতে পারি, ঠিক না? যেখানে হচ্ছে এক্স ওয়াই কোঅর্ডিনেট থাকে, সেন্সর বসানো থাকে, এবং বেসিক্যালি আমরা মেনু থেকে ধরে ধরে, আমরা কি বুথে টাকা জমা দিয়েছি বা বুথ থেকে টাকা তুলি না, সবসময় তুলি। জি স্যার। Yes, sir. দিস আর টাচ স্ক্রিন। এখন আমাদের সবার মোবাইল হচ্ছে টাচ মোবাইল। একটু এক মিনিট। আচ্ছা, তো আমাদের টাচ স্ক্রিন তো আমরা সবাই জানি, এটা আসলে বেসিক্যালি আমাদের ইউজার ইন্টারফেস, মানে ইউজার যে এক্সপিরিয়েন্স এটাকে আরো ফাস্ট করার জন্য, আরো কমফোর্টেবল করার জন্য, আরো ইজি করার জন্য কিন্তু আসলে টাচ স্ক্রিন। এখন কিন্তু কিপ্যাড, মানে কি টাচ, মানে এরা যে কি কি মোবাইল, যেগুলি কিপ্যাড মোবাইল যেগুলি বলে, এগুলি কিন্তু আসলে খুব কম ইউজ হয়। বেসিক্যালি একদম বয়স্ক বা হচ্ছে যারা আসলে ওটাকে ইউজ করতে জানা, মানে অভ্যস্ত না টাচ মানে ব্যবহার করে। স্বাচ্ছন্দ্য বোধ করে না, বা স্বাচ্ছন্দ্য বোধ করে না, অথবা হচ্ছে যে এটাকে তারা কাজ করতে হচ্ছে মানে চার্জের একটা, সেটা স্মার্টফোন গুলোতে চার্জ চলে যায়। তো বেসিক্যালি অনেকে একটা এই মোবাইল রাখে, স্মার্টফোন মোবাইলে রাখে। তো আমাদের টাচ মোবাইল দিয়ে বেসিক্যালি কি আমরা আসলে খুব দ্রুত কাজ করতে পারি, ইউজার ফ্রেন্ডলি, খুব দ্রুত মানে ইয়া করতে পারি, কি বলে এটাকে, ইন্টারচেঞ্জ করতে পারি আমাদের যে এই সব আমরা কি আসলে এটা সম্পর্কে আমাদের ধারণা আছে যে মাল্টিটাস্কিং, মাল্টি আমরা জানি?
তো এরকম মাল্টি ওয়ার্ডস মাল্টি প্রসেস কিন্তু কাজ করি। যেমন আমাদের একটা স্মার্টফোনে আমরা কিন্তু একদিকে দেখা যাচ্ছে আমরা অনেকে ফেসবুক ব্রাউজ করতেছে, অনেকে গান শুনতেছে, একইভাবে আবার দেখা যাচ্ছে সে কোনো ওয়ার্ড ডকুমেন্টে টাইপ করতেছে। দিস ইজ মাল্টিটাস্কিং, ঠিক আছে? তো এভাবে কিন্তু আমরা জি আসলে স্যার। এই যে স্ক্রিনে আমার ডিজিটাল টাচ স্ক্রিনের মাধ্যমে কিন্তু আমরা আসলে মাল্টিটাস্কিং ফ্যাসিলিটিস পেয়ে থাকি। হ্যাঁ, এরকম। আমি ক্লাসে ফোন দেবো না আপনাকে। এরপরে যেটা হচ্ছে অটোমেটিক টেলার মেশিন, যেখানে আসলে মূলত পাবলিক ইনফরমেশন বুথের মাধ্যমে আমরা এই ধরনের যে টাচ স্ক্রিন এগুলি দেখে থাকি। এবং হচ্ছে অটোমেটেড টেলার মেশিন কি, মানে এটিএম বুথ যেটা আমরা বলে থাকি, যেখান থেকে হচ্ছে মানে মানি ইয়ে করা যায়, ট্রানজেকশন করা যায়, ডিপোজিটও করা যায়, প্লাস হচ্ছে কি হচ্ছে আমরা এটাকে তোলা হয়ে যায়। উইথড্র করতে পারি, ঠিক আছে? বোথ ওয়ে। বেসিক্যালি এটা আসলে কোথায় কোথায় থাকে, সাধারণত যেখানে গ্যাদারিংটা বেশি থাকে, পিপল বেশি থাকে সেখানে, বেসিক্যালি যেখানে রেস্টুরেন্ট, বড় রেস্টুরেন্ট, সুপার মার্কেটস, ইউনিভার্সিটি বা কলেজ, স্কুল, অফিস, এই ধরনের গ্যাদারিং বেশি থাকে, যেখানে গার্মেন্টস, এখানে আসলে সাধারণত আমাদের এটিএম বুথটা আমরা দেখে থাকি। আচ্ছা, গেম কন্ট্রোলার, এগুলি আমরা আসলে জয়স্টিক বা গেম প্যাড দিয়ে আসলে এগুলি করে থাকি। এগুলি সম্পর্কে আমরা সবাই জানি। বেসিক্যালি এগুলি সবই কিন্তু আমার ইনপুট ডিভাইস কিন্তু। আচ্ছা, একটি ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে বারকোড রিডার্স। আমরা আসলে দেখি না যে বিভিন্ন সুপার শপে গেলে আমরা বারকোড দিয়ে আমাদের যে স্ক্যানিং করে। টোটাল যে টাকাটা সেটা আমরা দেখে থাকি। জি স্যার। আচ্ছা, এই বারকোডটা আসলে বেসিক্যালি আসলে কি, বারকোডটার এগেইনস্টে তো একটা নাম্বার রিপ্রেজেন্ট করে, ঠিক না? স্যার একটা নাম্বার রিপ্রেজেন্ট করে আমরা বারকোড। নাম্বার দেওয়া থাকে জি স্যার, বারকোড হিসাবে। আচ্ছা, নাম্বার মানে সে ফর এক্সাম্পল বারকোডটা হচ্ছে একটা 10 ডিজিটের নাম্বার। তো 10 ডিজিটের একটা নাম্বার থাকলে তাই এটার এগেইনস্টে টোটাল ইনফরমেশন আমি এটা পেয়ে থাকি। কারণ বারকোডের এগেইনস্টে একটা নাম্বার থেকে, নাম্বার এগেইনস্টে তার একটা ডাটাবেজে কিছু ইনফরমেশন থাকে, ঠিক না? তো ডাটাবেজের ইনফরমেশনটা সে শুধু ইয়া রিট্রিভ করে আমাকে দেখায় যে আপনার এত টাকা এত কিছু। তো আমরা যে কোনো জায়গায় গেলে নর্মালি এখন ডিজিটাল কোথাও কিনতে গেলে, মানে যেখান থেকে আসলে আমরা কোনো মানে ট্রানজেকশন করতে পারি স্মার্টলি, সেখানে দেখা যাচ্ছে এরকম বারকোডের কিন্তু ফ্যাসিলিটিস আছে। তো আমি যে কোনো শপে যাই, স্মার্ট মানে সুপার শপে যাই বা কোনো ধরনের ভালো গ্রোসারি শপে যাই বা কোনো আইটি শপে যাই, আমার কিন্তু সব জায়গায় দেখে থাকি বারকোডটা কিন্তু আমাকে রিড করে আমার মানিটা এসে পেমেন্ট নিচ্ছে। তো আমরা এখানে বলতেছি ইউপিসি, মানে বারকোডটা আসলে কি, এটা কি করে ইউনিভার্সাল প্রোডাক্ট কোড। এই প্রোডাক্ট কোডটা হচ্ছে একটা মানে সিম্বল, যেটা দিয়ে আমরা আসলে বেসিক্যালি ইউজ করি কি, যে এটা এখানে বলছি যে 12 নিউমেরিক্যাল ডিজিটের একটা ইউনিকলি অ্যাসাইন ট্রেড নাম্বার, মানে ট্রেড আইটেম আমরা হিসেবে ইউজ করি। এখানে কিছু কান্ট্রির কথা বলা হয়েছে, কিন্তু আসলে কান্ট্রি শুধু এখানে এখন বেসিক্যালি সব দেশেই বারকোডটা ইউজ করে। আচ্ছা, ইমেজ স্ক্যান, আমরা যখন একটা স্ক্যানার দিয়ে ইমেজ স্ক্যান করি বা কোনো কিছু স্ক্যান করি, ডকুমেন্টস হোক যে কোনো কিছু, সেটাকে কি আমরা একটা হার্ড কপিকে আমি স্ক্যান করে একটা ইলেকট্রনিক কপি তৈরি করতেছি নাকি? জি স্যার। আচ্ছা, একটা ইলেকট্রনিক কপি আমি তৈরি করলাম, একটা সফট কপি তৈরি করলাম। এটা বেসিক্যালি কিভাবে কাজ করে, যে এটার এগেইনস্টে তো এটা স্ক্যানার দেখছো যে লাইট জ্বলে অনেক, দেখছো যে এটা হচ্ছে যে একটা রের মতো একদম স্টার্ট থেকে শেষ পর্যন্ত একটা রে জি স্যার, দেখেছি। চলে আসে। তো লাইটের এগেইনস্টে সে একটা ইমেজ তৈরি করে, তার হুবহু আমার এখানে যে ধরনের ইমেজ আছে ওই ধরনের ঠিক সেম ইমেজ করে। এবং এটা হচ্ছে ভালো ইন্টেন্সিটি বেস যে স্ক্যানার যেগুলি আছে, যারা ভালো যাদের কালার ডেপথ আছে, তো সে ধরনের দেখা যাচ্ছে মোস্টলি ক্লিয়ার হয় এখন একদম। এটা সম্পর্কে কারণ ধারণা আছে যে ওসিআর অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন। জি স্যার, ওই যে এটা হচ্ছে স্যার, ওই যে অনেক ক্ষেত্রে স্যার পেপার বা পত্রিকার ইম্পর্টেন্ট যে লেখাগুলো আপনি ওয়ার্ড ফাইলে নেবেন, সেক্ষেত্রে ওসিআর দিয়ে
কাজ করানো যায় স্যার। মানে এটা হচ্ছে যে সেন্স করে, লেখাগুলোকে সেন্স করে ইনপুট হিসেবে নেয় আর কি, সরাসরি টাইপ করে দেয়। এটা হচ্ছে যে আমার টেক্সটটাকে সে কনভার্ট করে আমাকে একটা এডিটেবল টেক্সটে নিয়ে যাবে, একটা স্ক্যান টেক্সটকে, মানে আমি একটা আমার সামনের লাইভ টেক্সটকে স্ক্যান করে কনভার্ট করবে, এটা আমি যাতে এডিট করতে পারি এই ধরনের একটা টেক্সটে নিয়ে যাবে। তো এই ধরনের ডিভাইসের আগে অনেক প্রাইস ছিল, এখন অনেক কমে গেছে, এবং আমরা এখন অনেক ক্ষেত্রে সফটওয়্যার মানে অনেক অ্যাপস দিয়েও কিন্তু করতে পারি না। স্মার্টফোনে এই কাজ কেউ করছে, ওসিআর এর কাজ কেউ করছে এখন পর্যন্ত? স্যার যে আমি স্যার মোবাইলে করা যায় স্ক্যান করে, কিউআর কোড স্ক্যানার দিয়ে করা যায়। আমরা কিন্তু এই অনেক অ্যাপস পাওয়া যায় যেখানে আমাদের স্মার্টফোনে এই ধরনের ডিভাইসও কিন্তু এখন লাগে না, জাস্ট ক্যামেরা দিয়ে আমি স্ক্যান করলাম, আমাকে একটা এডিটেবল ডকুমেন্ট সে দেখাই দিত, আমি বলে দিতে হবে কোন এডিটেবল ডকুমেন্টস আমি চাই, ঠিক আছে? হ্যাঁ, আর সেটা এখন হতে তো পারে ওয়ার্ড। এখন স্যার ফোনও লাগে না স্যার, আপনি একটা ফটো তুলে মানে ইমেজ টু ওয়ার্ড ফাইলে নিয়ে আসতে পারেন, আবার Image to পিডিএফ টু ওয়ার্ড document। ফাইল। গুগলের এরকম একটা সার্ভিস আছে, গুগল ইমেজ একটা সার্ভিস স্যার। আছে, যেখান থেকে গুগলের যে ওই ইয়াতে গেলে অ্যাপসে গেলে ওখান থেকে যদি আমি ছবি তুলে দেই ওটাকে এডিটেবল মোডে নিয়ে যাবে, ঠিক আছে? ওইটি ট্রাস্টেড, আর বাকিগুলি তো অনেক ঝামেলা করে। গুগল ড্রাইভে স্যার যে কোনো ইমেজকে গুগল টেক্সটে ওপেন করলে তখন টেক্সটে কনভার্ট হয়ে যায়। আচ্ছা, মাইক্রোফোন এটা হচ্ছে আমাদের একটা ইনপুট, অডিও ভিজুয়াল ইনপুট ডিভাইস, ঠিক না? এটা দিয়ে আমরা কি করি? এই যে আমরা কথা বলতেছি, তোমরা কথা বলতেছো, এই যে মাইক্রোফোন যেটার মাধ্যমে আমি শুনতেছি তোমরা শুনতেছো, এটা বেসিক্যালি কি কাজ করে? আমরা রেকর্ড করতে সহায়তা করে, বা এটাকে আমরা হচ্ছে যে যদি আমরা কোনো কোথাও যে এরকম স্পিচ যে পাসওয়ার্ড দিয়ে থাকি, বা যেটাতে আমার যে ভয়েস সেইটাকে টোটাল কন্ট্রোল মিক্সারে নিয়ে আমার এখানে কতটুকু নয়েজ আছে, কতটুকু রুট আছে, এরকম সবকিছু ক্যালকুলেশন করে কিন্তু আমার জন্য একটা মানে ডাটা ম্যাচ করে, যার এগেইনস্টে আমি যদি এটাকে স্পেস পাসওয়ার্ড দিয়ে থাকি, ভয়েস রিকগনিশন দিয়ে থাকি, তা আমাকে ওইটার বেসিসে কিন্তু সে ভয়েস রিকগনাইজ করতেছে, তো ভয়েস রিকগনাইজ করতেছে। কিন্তু আমি এখানে নর্মালি ভয়েস রিকগনিশনের কোনো কাজ করি না, আমরা শুধুমাত্র কি করছি, আমরা কথা বলতেছি, মাইক্রোফোন এটাকে রিকগনাইজ করে তোমার ডিভাইসে সে ডিজিটালি সে পাঠিয়ে দিচ্ছে। মিডি হচ্ছে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ডিজিটাল ইন্টারফেস, যার মাধ্যমে আমরা আসলে কম্পিউটারের মাধ্যমে রেকর্ড করে থাকি। অনেকে আমরা গান রেকর্ড করি না, বা হচ্ছে ডিজিটাল ডিভাইসের যে টোন সেটা রেকর্ড করি, এটার ক্ষেত্রে আমাদের এই যে ইন্টারফেসটা দরকার পড়ে। ডিজিটাল ক্যামেরায় আমরা সবাই জানি কি, আসলে এটা নিয়ে বলার কিছু নাই। দ্যাটস ইট, এটা হচ্ছে আমাদের ফার্স্ট সেকেন্ড চ্যাপ্টার, এরপর আমরা আরেকটা চ্যাপ্টার করব। হচ্ছে 4A এবং 4B দুটাই এখানে আছে, মেবি হ্যাঁ দুইটাই আছে। তো চ্যাপ্টার 4 এখানে বলছে যে ট্রান্সফর্মিং ডাটা, আমরা আসলে ডেটাকে কিভাবে ইনফরমেশনে ট্রান্সফর্ম করতে পারি। আচ্ছা, একটা জিনিস সবাই জানি যে কম্পিউটার আসলে ডাটা কিভাবে রিপ্রেজেন্ট করে, ফার্স্ট ক্লাসই বলছি, যেটা ডিফারেন্ট নাম্বার সিস্টেম আছে নাকি, অনেক ধরনের নাম্বার সিস্টেম, বাট কম্পিউটার কি বোঝে? কম্পিউটার বোঝে হচ্ছে বাইনারি নাকি? জি স্যার। কম্পিউটার 0-1, যেটা Binary সংখ্যা। হিউম্যান আসলে হিউম্যানের পক্ষে এটা রিডেবল বা আন্ডারস্ট্যান্ডেবল না, বাট ডেসিমাল না হিউম্যানের পক্ষে কাউন্ট করা সম্ভব, ঠিক আছে? যেখানে 10 ডিস্টিংক্ট ডিজিট আছে 0 থেকে 9,
এবং যেটার কম্বিনেশন আমরা অনেক লার্জ নাম্বার প্রডিউস করতে পারি। বাইনারিতে আমাদেরকে দুইটাই নাম্বার না, 0 এবং 1, এবং এইটার সমন্বয়ে কিন্তু আমরা একটা বড় নাম্বার তৈরি করে থাকি। আচ্ছা, এই যে নাম্বার তৈরি করলাম, ঠিক আছে, নাম্বার তৈরি, এখানে আমার কয়টা বিট? দুইটা, 0 এবং 1, ঠিক না? জি স্যার। 0 এবং 1। আচ্ছা, এই দুইটা নাম্বার যদি আমার থাকে তাহলে হচ্ছে দেখো যে একটা কিন্তু আমার মানে বেসিক্যালি 0টা কি? 0 একটা স্টেট, 1 একটা স্টেট, ঠিক না? 0 এবং 1 দুইটা একটা আলাদা আলাদা স্টেট। তাহলে আমরা যদি বলি যে 0টা হচ্ছে অফ স্টেট আর 1টা হচ্ছে অন স্টেট, বেসিক্যালি একটা সুইচিং এর মতো কাজ করে। সুইচ ইয়েস নো এর মতো কাজ করে। মানে ইয়েস তো ঠিক আছে, বাট বেসিক্যালি এটা হচ্ছে রিপ্রেজেন্ট করবে কি? সুইচ অন এবং অফ। তো যেটা হচ্ছে 0 সেটা আমার অফ স্টেট, যেটা হচ্ছে 1 সেটা হচ্ছে আমার অন স্টেট, ঠিক আছে? এই স্টেট যে আমরা বলতেছি বেসিক্যালি এটা সুইচে কাজ করবে, এটার পিছনে একটা লজিকও আছে। লজিকটা হচ্ছে যে আমাদের যে ইলেকট্রিক যে ইলেকট্রন যেটা আমরা বলে থাকি, যার মাধ্যমে আমার ইলেকট্রিসিটি পাস হয়, সেখানে কখন আমরা অন স্টেট হবে, কখন হচ্ছে অফ স্টেট হবে। ডিজিটাল যখন আমরা ডিজিটাল ডিভাইসের সাথে আমি যখন এঙ্গেজ করব, আর বেসিক্যালি কিন্তু সেটা 0 1 এখান থেকে আসছে। ডিজিটাল সিগন্যালে আমরা কখন 0 ক্ষেত্রে এক ধরনের, অন এর ক্ষেত্রে এক ধরনের, সেক্ষেত্রে আমাদের সিগন্যালটা কিভাবে আসে? জাস্ট 0 এর ক্ষেত্রে এক ধরনের আর 1 এর ক্ষেত্রে শুধু কোনো ইয়া নাই, বাট অ্যানালগ সিগন্যাল কি? একটা ঢেউয়ের মতো আসে, ঠিক না? আর ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে কি? শুধুমাত্র অন একটা, অফ একটা, আলাদা কোনো সিনারিও নাই। আচ্ছা, তো আমাদের এই যে বিট এবং বাইটস, তো আমাদের 8 বিট, এরকম 8টা 0 এবং 1 মিলিয়ে 8টা বিটের সমন্বয় 1 বাইট, ঠিক আছে? এবং বাইট আসলে একটা ক্যারেক্টার রিপ্রেজেন্ট করবে। বাইট কি করবে? এক ক্যারেক্টার রিপ্রেজেন্ট করবে। আচ্ছা, এই টেক্সট কোডে ধরে আমার টেক্সট কোডটাকে তাইলে আমি কিভাবে বাইনারি করব? এটার জন্য আমার কিছু স্ট্যান্ডার্ড ট্রান্সফার, কিছু নিয়ম আছে, কিছু রিপ্রেজেন্টেশন সিস্টেম আছে। সেটা কি? ASCII, এক্সটেন্ডেড ASCII, ইউনিকোড, যার মাধ্যমে আমরা আসলে বিভিন্ন সিম্বল গুলোকে রিপ্রেজেন্ট করতে পারি। এখন আসি হচ্ছে আমাদের আসল জায়গায়, সেটা হচ্ছে যে আমাদের যে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যাকে আমরা বলে থাকি ব্রেন অফ দ্য কম্পিউটার। আমরা সিপিইউ কি বলে থাকি? ব্রেন অফ দ্য কম্পিউটার। এবং এর সাথে সাথে আমার কিছু কন্ট্রোল ইউনিট আছে সিপিইউতে, এবং অ্যারিথমেটিক লজিক ইউনিট আছে, যাকে আমরা বলি আলু। আলুটা হচ্ছে সকল ধরনের ম্যাথের যে অপারেশন, সকল ধরনের সুডোকোড ইনস্ট্রাকশন, সকল ধরনের আমার লজিক্যাল কাজগুলি আমার আলু করে থাকে, ঠিক আছে? রেজিস্টার হচ্ছে মেমোরি। রেজিস্টার কি? মেমোরি। এখানে হচ্ছে বিভিন্ন লোকেশন, মানে মেমোরি অ্যাড্রেসকে অ্যাসাইন করা এবং এটা অন্য মেমোরিকে মুভ করা, কপি করা, এই ধরনের কাজ করতে থাকে। আচ্ছা, আমাদের এখানে মেশিন সাইকেল একটা কথা আছে। মেশিন সাইকেল মানে কি? মানে হচ্ছে যে সিপিইউ যখন একটা প্রসেস ডাটা তৈরি করে, ডাটাকে প্রসেস করে, তখন আমার একটা মানে একটা সাইকেল, সেই সাইকেলটাকে কমপ্লিট করতে হয়, যেটাকে আমরা যে ইনস্ট্রাকশন সাইকেল বা এক্সিকিউশন সাইকেল, দুটো সমন্বয় হয়ে থাকে মেশিন সাইকেলটা। তো এই ইনস্ট্রাকশন সাইকেলের জন্য আমার একটা সাইকেল চার্ট আছে, এক্সিকিউশনের জন্য আমার একটা সাইকেল চার্ট আছে। এগুলো আমরা যখন বিস্তারিত যখন ইনস্ট্রাকশন লেভেলে যাব তখন দেখব। মেমোরি তো আমরা জানি আসলে এটা কি, যে আমাদের প্রোগ্রামগুলি ওপেন করতে সহায়তা করে, প্রোগ্রামগুলি তার রাখে, ডাটায় রাখে, এবং আমরা সাধারণত মেমোরিগুলো একটা চিপে থাকে, যেটা মাদারবোর্ডের উপরে থাকে। এবং এই মেমোরিগুলি আসলে কি কাজ করে? মেমোরিগুলিকে আমার কম্পিউটার এক্সেসিং এ ফাস্টার করে, আমার ডাটা রিট্রিভাল ফাস্টার করে। তো এই ক্ষেত্রে মেমোরির ক্ষেত্রে আমরা আসলে দুই ধরনের, একটা হচ্ছে ভোলাটাইল আর একটা হচ্ছে নন ভোলাটাইল মেমোরি দেখে থাকি। তো নন ভোলাটাইল মেমোরি মানে হচ্ছে এটা একটা পজিটিভ ওয়ার্ড। কে বলতে পারবে নন ভোলাটাইল মানে কি?
স্যার যে মেমোরি গুলো স্যার কারেন্ট গেলেও স্যার মানে ডাটা অক্ষত থাকে সেটাই নন ভোলাটাইল। কারেন্ট গেলেও ডাটা অক্ষত থাকে। জি স্যার। যেমন দেওয়া স্থায়ী আর রোমেরটা হচ্ছে স্যার স্থায়ী বলা যায় আর কি। যেমন স্যার হার্ড ডিস্ক একটা নন ভোলাটাইল, আর হচ্ছে র্যাম স্যার একটা ভোলাটাইল মেমোরি স্যার। আচ্ছা, তাহলে আমরা আসলে নরমাল বলতে কি বুঝি? যেমন হচ্ছে যেটা সাধারণত নন দিয়ে থাকে, ঠিক না? নেগেটিভ ওয়ার্ড কি বুঝছি? যেটা নন দিয়ে থাকে, মানে অমোচনীয়, এরকম তো নাকি? এটা এটা কি? এই ক্ষেত্রে কিন্তু এটা নেগেটিভ ওয়ার্ড না, এটা কিন্তু নেগেটিভ ওয়ার্ড না। নন ভোলাটাইল মানে কিন্তু নেগেটিভ ওয়ার্ড না, দিস এ পজিটিভ ওয়ার্ড। ভোলাটাইল মানে কি? এটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। তো নন ভোলাটাইল মানে হচ্ছে এটা একটা পার্মানেন্ট মেমোরি বা স্থায়ী মেমোরি যদি আমরা যেটাকে বলে থাকি, যেটা আমার ইলেকট্রিসিটি যদি চলে যায় তাহলে আমার ডাটাটা ডিস্ট্রয় হবে না, সে হোল্ড করবে যে মেমোরিটা। এরকম আমার কিছু মেমোরি আছে, রিড অনলি মেমোরি মানে রম, যেখানে আমার বেসিক ইনপুট আউটপুট সিস্টেমটা আমার থাকে, ঠিক না? বেসিক ইনপুট আউটপুট সিস্টেম কি? যেটা বায়াস আমার কম্পিউটারে, আমার ইনস্ট্রাকশন সাইকেল, কম্পিউটারে যত প্রসেসিং, আমার র্যাম, আমি কিভাবে ইনস্টল করা আছে, আমার এটার যে কম্পিউটারের যে সংবিধান যেটাকে বলে, এই সংবিধানটা কার মধ্যে আছে? ইনপুট আউটপুট সিস্টেমের মধ্যে আছে। কিভাবে আমি এক ডিভাইসের সাথে অন্য ডিভাইসের সাথে ইন্টারফেসিং করব, এই সমস্ত যে নীতিমালা যেটাকে বলে, সেটা কি বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। এটা আছে কোথায়? এটা রম এর মধ্যে থাকে নাকি, পার্মানেন্ট মেমোরি। আচ্ছা, তো এই আরেকটা জিনিস হচ্ছে পোস্ট অন সেলফ টেস্ট। পোস্ট, এটা 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 কি কেউ জানে কি জিনিস? স্যার পোস্টটা হচ্ছে স্যার যে একটা ফার্মওয়্যার আর কি স্যার, অর্থাৎ কম্পিউটার চালু করার সাথে সাথে এটা হচ্ছে কম্পিউটারের সকল বিষয়গুলো টেস্ট করে দেখে যে আসলে কিবোর্ড, তারপর হচ্ছে মাউস ঠিক আছে কিনা, তারপর হচ্ছে আচ্ছা, কম্পিউটারের ইনিশিয়াল প্রোগ্রামগুলো চালু করে দেয় স্যার, এই আর কি স্যার। বেসিক্যালি এই পাওয়ার অন সেলফ টেস্টটা কখন হয়? আমরা যখন কম্পিউটারে পাওয়ার বাটন প্রেস করি, পাওয়ার বাটন প্রেস করার সাথে সাথে আমাদের একটা সাউন্ড দেয় না, একটা বিপ, একটা সাউন্ড দেয়। রাখেন। পাওয়ার বাটন প্রেস করার সাথে সাথে আমাদের বিপ একটা সাউন্ড দেয়। কথা বলো না কেন তোমরা? রাখেন। আমি এতক্ষণ আমার ভিডিও অফ ছিল। যে কম্পিউটার অন করার সাথে সাথে আমাদের একটা মানে সাউন্ড দেয় না কম্পিউটার? সাউন্ডটা কখন দেয়? যখন এই পোস্ট অপারেশন কমপ্লিট হয়, ঠিক আছে? পোস্টটা হচ্ছে পাওয়ার অন সেলফ টেস্ট, সে টেস্ট করে যে আমার সমস্ত যে ইনপুট আউটপুট পোর্টস যেগুলি আছে সেগুলোকে ইলেকট্রিক সাপ্লাই ঠিক মতো সে দিছে কিনা, সেগুলো অ্যাক্টিভ আছে কিনা। যে ইলেকট্রিক সাপ্লাই যে দিল, পাওয়ার যে সাপ্লাই দিল, সে পাওয়ার সাপ্লাইয়ের ফলে তার যে ইনপুট আউটপুট গুলো ঠিক আছে কিনা, এটাই টেস্ট করে। ক্লিয়ার এটা? পাওয়ার অন সেলফ টেস্ট। জি স্যার। স্যার। আচ্ছা, ফ্ল্যাশ মেমোরি। তো ফ্ল্যাশ মেমোরি হচ্ছে যে আমরা যেটা আসলে কোনো ফিজিক্যাল সুইচ ইউজ করে আমরা ডাটা স্টোর করে থাকি, বা স্পেশাল ফর্ম অফ যেগুলি আসলে ক্যামেরা কার্ডস, এগুলি আসলে আমরা এখন ফ্ল্যাশ মেমোরি ইউজ করি না। নর্মালি আমরা এখন সরাসরি সেকেন্ড স্টোরেজ ডাটা ইউজ করি। আচ্ছা, ভোলাটাইল মেমোরি হচ্ছে যেটাকে আমরা বলতেছি যে র্যাম, ঠিক আছে? র্যাম যেটা হচ্ছে আমার ইলেকট্রিসিটি চলে গেলে আমার হচ্ছে যে মেমোরিটা লস্ট হয়ে যায়। কিন্তু এই র্যামের মধ্যে আবার ব্যাপার আছে, র্যামের মধ্যে ডাইনামিক র্যাম আছে, স্ট্যাটিক র্যাম আছে, ঠিক আছে? স্ট্যাটিক র্যামে কিছুক্ষণ পর্যন্ত ডাটাটা স্টোর করে, ঠিক আছে? আচ্ছা,
এই আমাদের যে ভোলাটাইল মেমোরিতে সিপিইউ যে রিডস করবে ডাটাকে কিছু অ্যাড্রেসের সহায়তায়, যাতে আমরা বিভিন্ন ধরনের মেমোরি বলে থাকি, যে এই যে মেমোরি বিভিন্ন রেজিস্টারে যে মেমোরি যেগুলি থাকে সেগুলি সিপিইউর সহায়তায় অ্যাড্রেস গুলি আমি ট্রেস করতে পারি। এই যে মেমোরি লোকেশন বা অ্যাড্রেসিং মাইক্রোপ্রসেসরে অনেক ডিটেলস আছে এগুলি, এই চ্যাপ্টারে আমরা হয়তো মাইক্রোপ্রসেসর চ্যাপ্টারে অল্প কিছু পাবো। এটা হচ্ছে ধরে নিই নিচে যেটা দেয়া মাদারবোর্ড প্লেট, এটার মধ্যে আমি বিভিন্ন কিছু রাখা আছে। কি কি কম্পোনেন্টস রাখা আছে? র্যাম রাখা আছে, রম আছে, সিপিইউ প্রসেস আছে, ক্যাশ মেমোরি আছে, এই বাসগুলি বলে দিছে, বাসগুলি ইনপুট আউটপুট পোর্টস আমার দেয়া আছে, গ্রাফিক্স কার্ড দেয়া আছে। তারপরে এটার মধ্যে আরো থাকে হচ্ছে যে তো এই যে প্লেটটা আমরা বলে থাকি, যে প্লেটটা হচ্ছে যে আমরা মাদারবোর্ডকে বলা হয় হচ্ছে হার্ড, কম্পিউটারে হার্ড বলা হয় মাদারবোর্ডকে, আর প্রসেসরকে বলা হয় ব্রেন কম্পিউটারে, ঠিক আছে? তো রেজিস্টার হচ্ছে নাম্বার অফ বিট প্রসেসর ক্যান হ্যান্ডেল, যে আমার প্রসেসরে কয়টা বিট হ্যান্ডেল করতে পারবে। এখন এইটা যে আমরা যে রেজিস্টার সাইজ, এগুলি হচ্ছে 8 বিট, 16 বিট, 32 বিট, 64 বিট, ঠিক আছে? তো আমাদের যখন ফার্স্ট যে কম্পিউটারকে আমরা বলে থাকি যে 8085, এরপরে হচ্ছে 8086, 85 হচ্ছে 8085 মাইক্রোপ্রসেসরটা হচ্ছে 8 বিটের 8 বিট মাইক্রোপ্রসেসর। এরপরে 8086 টা হচ্ছে 16 বিট প্রসেসর। এরপরে গুলো 88, এগুলি সামনে যত 8086 ফ্যামিলি যেগুলি আসছে, এরপরে পরে এখন দেখা যাচ্ছে 64 বিট নরমালি সবার পিসিতে আমরা কাজ করি। এগুলো আসলে কি ইন্ডিকেট করে? মোর পাওয়ারফুল, ঠিক না? এটা লার্জার, এটা যদি বেশি হয় দ্যাট মিন্স আমরা কি বলি, এটাকে আরো বেশি পাওয়ারফুল কম্পিউটার আমার, নাকি? Yes, sir. আচ্ছা, এরপরে আমরা কিছু বিষয় আছে, যেমন আমাদের কম্পিউটারে কিছু ভার্চুয়াল র্যাম ক্রিয়েট করে, যার জন্য আমাদের যদি ভার্চুয়াল র্যামের যদি শর্টেজ পড়ে, তখন আমরা ভার্চুয়াল র্যাম ক্রিয়েট করে আমরা ডাটাকে সোয়াপ করতে পারি এবং রিসেন্ট ডাটাকে মুভ করতে পারি। বেসিক্যালি এটার এগেইনস্ট অনেক লজিক্যাল ব্যাপার আছে, এগুলি অনেক ডিটেলস, অনেক ব্যাপার। আমরা যখন ভার্চুয়াল মেমোরি নিয়ে কথা বলবো তখন এই বিষয়গুলি ক্লিয়ার করবো। ইন্টারনাল ক্লক, আমরা আসলে দেখি যে পিসির যে ক্লক হার্স, মানে ক্লক সাইকেল আমরা দেখি না কম্পিউটারে, এটা আসলে কি স্পিড নির্ভর করে, যে আমার মানে এটা আমার কম্পিউটারে যত বেশি হবে আমার কম্পিউটার স্পিড তত ভালো হবে। ফাইনালি বাসটা কি? আসলে বাসটা হচ্ছে একটা কানেক্টিং পাথওয়ে। আমরা যে কেবল বলে থাকি না, কেবল নরমাল ভিজুয়াল কেবল, যে ইলেকট্রিক কেবল, এটা হচ্ছে যে আমাদের যে সিপিইউর সাথে র্যামের যে কানেকশন, সেটা কে করে থাকে? সিস্টেম বাস, ঠিক আছে? এই সিস্টেম বাসের মাধ্যমে কিন্তু আমার মানে সিপিইউর সাথে র্যামের কানেক্টিভিটিটা সম্পন্ন হয়। এছাড়া কিছু আমার এক্সটার্নাল বাস স্ট্যান্ডার্ড আছে, যেগুলো হচ্ছে ফায়ারওয়্যার আছে, যেটা দিয়ে সাধারণত IEEE 1394, যেটা কি? এটা হচ্ছে গ্রাফিক্স পোর্ট, মানে তোমরা যারা হচ্ছে ডিজিটাল মানে তোমাদের যারা ডিএসএলআর ক্যামেরা আছে, যাদের যে ডিএসএলআর ক্যামেরা এখন তো ইউএসবি নেয়, বা যে অনেক ধরনের ভিডিও পোর্ট আছে, গ্রাফিক্স পোর্ট আছে, যেগুলি আলাদা টাইপের একটা পোর্ট। আচ্ছা, ওইটার ইমেজটা আমি তোমাদের দেখাচ্ছি। স্যার এইচডিএমআই পোর্টের কথা বলছেন?
আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে ফায়ারওয়ারটা? Yes, sir. Yes, sir. Fire. ঠিক আছে, ফায়ারওয়ার দেখা যাচ্ছে। এই টাইপের ডিজিটাল আমরা অনেক সময় এই ধরনের মানে ইনপুট কেবল ইউজ করি আমাদের ডিজিটাল যে ডিভাইস যেটা আছে, যেটা গ্রাফিক বা ফটোগ্রাফিক অনেক ধরনের কাজ করার জন্য আমরা সাধারণত এই ধরনের ইউজ করে থাকি এই পোর্টগুলি। আচ্ছা, এরপর হচ্ছে পেরিফেরাল কন্ট্রোল ইন্টারফেস, যেটা হচ্ছে আমার সাউন্ড কার্ড বা মডেমকে কানেক্ট করে। এই যে পিসিআই হচ্ছে আসলে আমাদের নর্মাল যে এখন বর্তমান সব কম্পিউটারে আসলে এটা পাওয়া যায়, এবং পেরিফেরাল কন্ট্রোল ইন্টারফেসের একটা চ্যাপ্টারই আছে আলাদা, ঠিক আছে। অ্যাক্সিলারেটেড গ্রাফিক্স পোর্ট, যেটা আসলে যে আমাদের যে এজিপি কার্ড যেটা আমরা বলে থাকি, আমরা তো সবাই শুনছি নাকি, আমরা তো সবাই শুনছি এজিপি কার্ড, যেটা হচ্ছে মাদারবোর্ডে ইনস্টল করা থাকে, এবং এটা গেমস খেলার জন্য, ভালো গ্রাফিক্যাল কাজ করার জন্য আমরা এই এজিপি কার্ডটা আসলে আমরা সাধারণত ভিডিও কার্ডটা আমরা মাদারবোর্ডে ইনস্টল করে থাকি। ইউএসবি বর্তমানে ইউএসবি কত চলতেছে জানো তোমরা? স্যার 3.1 3.1 2 ছিল, এখন 3.1। তো ইউএসবি 2 3 1 2 3 মানে কি? এটা হচ্ছে নির্ভর করে আসলে ট্রান্সফার স্পিড নাকি, জি স্যার, স্পিড স্যার। কত দ্রুত ট্রান্সফার একুরেটলি করা যায় তার উপরে, এবং এটা নির্ভর করে আসলে কতগুলা ডিভাইসের সাথে আমি কানেক্ট করতে পারি। তো এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে কানেক্টিং টু এক্সটার্নাল ডিভাইস। ক্যাশ মেমোরি হচ্ছে সবচেয়ে দ্রুত যে মেমোরিটা, যেটা দিয়ে আমি যে কমন বা রিসেন্টলি ইউজ ডাটাকে হোল্ড করে থাকি। সে ফর এক্সাম্পল, আমি একটা ডাটাকে ব্রাউজ করলাম, এই ব্রাউজটা আমার ফার্স্ট ক্যাশ মেমোরিতে থাকবে। সেটা এখন আমার ক্যাশ মেমোরি আমরা L1 L2 L3 ক্যাশ মেমোরি বলতেছি। তো আমি যদি একটা ডাটা ব্রাউজ করি, সেটা L1 এ না পাই, সে L2 তে খুঁজবে, L2 তে না পেলে L3 তে খুঁজবে। তো এটাকে আসলে এভাবে ক্যাটাগরি করা যায়, L1 টা হচ্ছে রিসেন্ট ইউজটা, স্যার L2 হচ্ছে এল আপকামিং এল ডাটা। এর অর্থ কি স্যার? হ্যাঁ, এল এর ফুল মিনিং কি স্যার? লেভেল 1, লেভেল 2, লেভেল 3, ক্যাশ লেভেল 1, ক্যাশ লেভেল 2, ক্যাশ লেভেল 3, ঠিক আছে। এরপর আমরা মডার্ন সিপিইউ নিয়ে যদি কথা বলি, তো তোমার একটা অ্যাসাইনমেন্ট, ঠিক আছে, তোমার একটা অ্যাসাইনমেন্ট দিতে হবে, প্লিজ নোট ডাউন। ওই মা বন্ধ করো, বন্ধ করো, আমি ক্লাস করছি, বন্ধ করো। How computer system works. ঠিক আছে, ক্লিয়ার সবাই? কম্পিউটার সিস্টেম কিভাবে কাজ করে, নিজে যা বুঝো পারো ক্লিয়ারলি, একদম ক্লিয়ারলি, কপি পেস্ট মারবা না, আমি বুঝে যাব, ঠিক আছে। নিজে যেভাবে বোঝো, পড়াশোনা করবা, করে নিজের ভাষায় সুন্দর করে লিখবা, নিজের ভাষায়, কম্পিউটারের ভাষায় না, ঠিক আছে। স্যার এখনই লিখবো স্যার? এখনই না, এটা নেক্সট ক্লাসে সাবমিট করবো। ও জি স্যার, আচ্ছা স্যার। কম্পিউটার কিভাবে কাজ করে? স্টেপ ওয়াইজ, প্রসিডিউরাল, ঠিক আছে, প্রসিডিউরাল, এবং তোমার লিখবো হচ্ছে স্টেপ ওয়াইজ। আচ্ছা, স্যার এবং ইনসাইড খাতায় দ্য লিখে প্রসেসর। স্যার প্রেজেন্ট করব নাকি স্যার পিডিএফ ফাইল ওরকম করে করব? তোমরা একটা প্রেজেন্টেশন তৈরি করবা, প্রেজেন্টেশন, পিপিটি ফাইল। ঠিক আছে স্যার। পিপিটি ফাইলে জি স্যার। তিনটা পাওয়ার পয়েন্টটা স্যার?
হ্যাঁ, পাওয়ার পয়েন্টে 3টা Component 4টা স্লাইডের মধ্যে শেষ করবা, 3টা থেকে 4টা স্লাইডের মধ্যে শেষ করবা, সর্বোচ্চ ওকে 5টা, স্যার। ঠিক আছে? জি স্যার। এবং এটা ক্লিয়ার বুঝতে হবে, এর আমি সবাইকে আমি ধরবো এটাকে কিভাবে কাজ, টপিকটা কি হবে স্যার? হাউ কম্পিউটার ওয়ার্কস। হাউ How to কম্পিউটার a সিস্টেম computer ওয়ার্কস। ওকে স্যার। এখানে তুমি সিঙ্গুলার রাখতে পারো, হাউ এ কম্পিউটার সিস্টেম ওয়ার্কস, আদারওয়াইজ হাউ দ্য কম্পিউটার সিস্টেম ওয়ার্কস। আচ্ছা, আমরা আর্কিটেকচার যদি যাই, যে প্রসেসরের আর্কিটেকচারে যদি দিকে চিন্তা করি, তাহলে আমার কিছু এলিমেন্টস আছে যেখানে হচ্ছে যে যে আমার সিপিইউ পার্টস গুলি কোথায়, বিট সাইজ কত, নাম্বার অফ রেজিস্টার কি হবে, এটা কি পাইপলাইনিং কনসেপ্টে যাবে কিনা, এগুলি আমার আইডেন্টিফাই করতে হবে আর্কিটেকচারে যেতে হলে প্রসেসরে। এবং আমার এখানে প্রসেসরের যে আমরা কোন টাইপের প্রসেসর ইউজ করব, সেটা রিস্ক আর সিস্ক। রেক্স মানে হচ্ছে রেডিউস, সিস মানে হচ্ছে কমপ্লেক্স। তো কোন ধরনের প্রসেসর টাইপ আমরা ইউজ করব, এই যে কাজগুলির উপরে বেস করে যে কোম্পানিগুলি যে মূলত প্রসেসর তৈরি করে, তাদের মধ্যে সবচেয়ে লিডিং হচ্ছে কারা? ইন্টেল। ইন্টেল প্রথমে 8086 আইবিএম পিসি, সরি 4004 ফার্স্ট প্রসেসর তৈরি করে, এবং প্রথম স্বয়ংসম্পূর্ণ বা যে আইবিএম পিসি যেটাকে বলি বাই ইন্টেল 8086, যেটা দিয়ে মূলত আমরা এখন 8086 ফ্যামিলির প্রসেসর ইউজ করি। কারেন্ট প্রসেসর যেগুলো আছে, সেন্ট্রিনিও চলে গেছে, তারপর হচ্ছে পেন্টিয়াম চলে গেছে, জেনন তাও যাওয়ার পথে, এখন মানে 14 সেক্টর আর জেননটা হচ্ছে যে সার্ভারের ক্ষেত্রে ইউজ করতেছে। এএমডি প্রসেসর যে ব্র্যান্ড, যারা হচ্ছে অ্যাডভান্স মাইক্রো ডিভাইস, যাদের ফুল গ্রুপ নেম, এবং তারাও কিন্তু ইন্টেলের মেইন কম্পিটিটর, এবং তার যারা বাজারে মূলত ইন্টেলের থেকে আরেকটু চিপ রেটে মানে বাজেট প্রোডাক্ট তৈরি করে, ঠিক আছে? এবং তাদের কিছু প্রসেসর বাজারে কিন্তু বেশ ভালো চলতেছে। স্যার এএমডি এখন কম দামে দিচ্ছে স্যার। হ্যাঁ, এএমডি এখন কম দামে দিচ্ছে স্যার। সেটা এটা তো বাজেট প্রোডাক্ট, যে মানে কম দামে তোমাকে দিচ্ছে। কি এএমডি রাইজন কি কম দামে দেয় লিওমা? হ্যাঁ, এএমডি রাইজন কি কম দামে দিচ্ছে প্রসেসর? হ্যাঁ এখন তো এটাই কম দামে দিচ্ছে। রেটেড প্রসেসর বলতে গেলে এখন AMD। এখন না, এএমডি এখন কম রাইজনের দামে। প্রসেসর ওয়ান অফ দ্য Intel এর বেস্ট থেকেও ভালো। প্রসেসর ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ হ্যাঁ, এটা তো অবশ্যই। আচ্ছা, এএমডি প্রসেসর ডিপেন্ডস অন কি, এদের যে ধরনের এলিমেন্টস আছে, যে ধরনের এর মধ্যে কম্পোনেন্টস গুলো ইউজ করতে, ঠিক সেমটা যদি ইন্টেলে হয়, তো এক এক ধরনের ব্র্যান্ডের এক এক ধরনের নিজেদের কোম্পানি পলিসি আছে। তো দেখা যাচ্ছে এএমডি একসময় খুব ভালো একটা প্রসেসর নিয়ে আসলো, দেন কম্পারেটিভ টু ইন্টেল ওটা তারা ভালো প্রাইস রাখলো, বাট ইনিশিয়াল পর্যায় থেকে এখন পর্যন্ত এএমডিটা বাজেট প্রোডাক্ট মানে কম প্রাইসে দিচ্ছে দেন ইন্টেল। ক্লিয়ার? এটা জি নিয়ে স্যার, জি স্যার, মার্কেটিং এর জি কিছু না। স্যার। জি স্যার, ক্লিয়ার স্যার। এখন আমরা বলি যে অনেক সময় বলি যে প্রোডাক্ট নিয়ে আসছে, এটা সবসময় ভালো প্রাইস, কিন্তু Xiaomi একটা প্রোডাক্ট নিয়ে আসছে, দেখা যাচ্ছে কম্পেয়ার টু স্যামসাং আরো অনেক ভালো ফিচারে, প্রাইসটাও কিন্তু ওইভাবে। তখন আমি কিন্তু বলতে পারবো না যে স্যামসাং এর থেকে সব সময় আমার Xiaomiটা সবচেয়ে বেস্ট প্রাইস মানে হাইলি প্রাইসে দিছে, এটা কিন্তু আমি বলতে পারবো না। পারবো? আচ্ছা, ফ্রিস্কেল কিছু প্রসেসর আছে, যেটা হচ্ছে মটোরোলার সাবসিডিয়ারি অর্গানাইজেশন, যারা সাধারণত অ্যাপল G4 পাওয়ার পিসি ডেভেলপের ক্ষেত্রে তৈরি করছে, এবং তারা বর্তমানে বেসিক্যালি লিনাক্স মানে ওপেন সোর্স প্ল্যাটফর্মের দিকে তারা যাচ্ছে। এবং আইবিএম হচ্ছে এরাও আলাদা প্রোডাক্ট, মানে এদের আলাদা বিজনেস। তো এরাও কিন্তু প্রসেসর তৈরি করে, বেসিক্যালি ফার্স্ট যে কনজিউমার 64 বিট চিপ, সেটা কিন্তু এই আইবিএম তৈরি করছে। তো আমাদের যে প্রসেসরে যে কম্পেয়ারটা যে করব, কার বেসিসে কম্পেয়ারটা করব, ডিপেন্ডস অন স্পিড অফ প্রসেসর, সাইজ অফ ক্যাশ, নাম্বার অফ রেজিস্টার, বিট সাইজ, এবং স্পিড অফ ফোন সাইড বাস। এই সবগুলি ক্যাটাগরির উপরে ডিফাইন করে আমরা প্রসেসরের কম্পেয়ার গুলা করব।
তো যেটা আমরা বলছিলাম যে রিস্ক এবং সিক্স, যেখানে হচ্ছে রিডিউস ইনস্ট্রাকশন সেট থাকে আর সিক্সকে হচ্ছে কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট থাকে। রিস্কে হচ্ছে স্মলার ইনস্ট্রাকশন আর সিক্সকে হচ্ছে গিয়া লার্জ ইনস্ট্রাকশন উইথ মানে কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট, যেখানে রিস্কে হচ্ছে ডাটা ফাস্টার থাকে বাট কমপ্লেক্সে ডাটা হচ্ছে মানে স্লোয়ার দেন রিস্ক। এটার একটা এক্সাম্পল হচ্ছে পাওয়ার পিসি G5। আচ্ছা, প্যারালাল এবং হচ্ছে সিরিয়াল যে ডাটা ট্রান্সফার, এই দুটোর মধ্যে আমরা কি কি পার্থক্য জানি, যে প্যারালাল এবং সিরিয়ালের মধ্যে পার্থক্য? জি স্যার, সিরিয়াল সিস্টেমে একটা প্রসেস শেষ করে তারপরে আরেকটা প্রসেসে যাবে, কিন্তু প্যারালালের ক্ষেত্রে দুইটা প্রসেস একসাথে এক্সিকিউট করতে পারে। আচ্ছা, আমি তোমার কথাটা ভয়েসে শুনতে পাইনি, কিন্তু আমি ক্লিয়ার করি। সিরিয়াল হচ্ছে বিট বাই বিট সে ট্রান্সমিট হয়। সিরিয়ালের ক্ষেত্রে কি বিট বাই বিট ট্রান্সমিট হয়, আর প্যারালালের ক্ষেত্রে কি হয় যে সিরিজ অফ বিট ট্রান্সমিট হয়। ঠিক আছে, এটা সব ক্ষেত্রে, সব যত ধরনের প্যারালাল পাবা, যত ধরনের সিরিয়াল পাবা, সব ধরনের কাজের ক্ষেত্রে একই কনসেপ্ট। স্যার সিনক্রোনাস অ্যাসিনক্রোনাসের মতো। তো আমরা যদি তখন প্যারালাল প্রসেসিং এ যাই, আমার মাস্টার্স এর একটা সাবজেক্ট ছিল যে অ্যাডভান্স প্যারালাল প্রসেসিং। অ্যাডভান্স প্যারালাল প্রসেসিং নামে আমার একটা সাবজেক্ট ছিল, যেখানে হচ্ছে প্যারালাল নিয়ে আমরা অনেক কিছু পড়ছি। যে প্যারালাল প্রসেসিং এর ক্ষেত্রে যে আমাদের যে বর্তমান কম্পিউটিং ডিভাইস সবগুলি কিন্তু প্যারালাল প্রসেসিং এ কাজ করে, এবং এই প্যারালাল প্রসেসিং এ কাজ করার জন্যই কিন্তু আমি এই সুপার কম্পিউটার মানে মেইন ফ্রেম কম্পিউটার তৈরি করতে পারতেছি, ডিউ টু হিউজ মাল্টিটাস্কিং, হিউজ ডাটা অ্যানালাইসিস। আমি এই কাজগুলি কিন্তু করতে পারি প্যারালাল প্রসেসিং এর মাধ্যমে। তো আমাদের যে প্রসেসর পাওয়ারের এক্সটেন্ডিং যেগুলি আছে, যে কিছু পোর্ট, স্ট্যান্ডার্ড পোর্ট, সেগুলি আমরা কিবোর্ড মাউস পোর্ট বলে থাকি, ইউএসবি পোর্ট বলে থাকি, প্যারালাল পোর্ট আছে, আমার সিরিয়াল পোর্ট আছে, অডিওর জন্য একটা পোর্ট আছে, ভিডিওর জন্য একটা পোর্ট আছে, মডেমের জন্য একটা পোর্ট আছে। এখানে আমার কিছু কিন্তু আমার মাদারবোর্ডের পিছনে একদম যদি আমি কেসটা খুলে ফেলি, দেখা যাবে যে সিরিজ অফ পোর্ট কিন্তু আমার ওখানে আছে। এই যে এই সবগুলি পিছন সাইডে যা কিছু দেখা যাচ্ছে সব কি পোর্ট এখানে। ঠিক আছে, আচ্ছা এগুলি বলে ফেলছি। ইউনিভার্সাল অ্যাসিনক্রোনাস ট্রান্সসিভার, রিসিভার ট্রান্সসিভার যে কনভার্ট যেটা করে প্যারালাল থেকে সিরিয়ালে নিয়ে যায়, এটা হচ্ছে UART একটা কনভার্টার, যে কনভার্টার মানে কেবল, যেটার মাধ্যমে আমরা সাধারণত সিরিয়াল থেকে প্যারালাল নিতে পারি। তো এই যে প্যারালাল এবং সিরিয়ালের মধ্যে পার্থক্য তো আমি আগেই বলে ফেললাম। উদাহরণটা এখানে থেকে দেখা যায়, এখানে হচ্ছে 1/1 বিট কিন্তু সে সিরিয়ালি ট্রান্সমিট করতেছে, বাট প্যারালালের ক্ষেত্রে সে কি করতেছে, সিরিজ অফ বিট কিন্তু সে ট্রান্সমিট করতেছে। তো কোন UART এর মাধ্যমে সে এটাকে সিরিয়াল থেকে সে প্যারালালে কনভার্ট, এটা হচ্ছে প্যারালাল কমিউনিকেশন। আচ্ছা, তো কিছু ইয়া আছে, যেমন হচ্ছে আমরা মানে আমাদের হচ্ছে স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেসের মাধ্যমে আমি অনেকগুলি ডিভাইসকে একত্রে কানেক্ট করতে পারি। ঠিক আছে, এই কনসেপ্টগুলি অনেক ওল্ড কনসেপ্ট, এগুলি আমরা এখন কম্পারেটিভলি কম ইউজ হয়। ইউএসবি তো আমরা জানি ইউনিভার্সাল সিরিয়াল বাস, যেটা হচ্ছে 127 ডিভাইস পর্যন্ত, এখন আরো বেশি ডিভাইসেসকে আমরা সাপোর্ট দিতে পারি সব ধরনের। এখন বলা যায় সব ধরনের ডিভাইস কি প্লাগ অ্যান্ড প্লে সিস্টেম নাকি, এখন ইউএসবি কি প্লাগ অ্যান্ড প্লে সিস্টেমে আমাদের সাপোর্ট করে। আর ফায়ারওয়্যার তো এগুলি আমরা আগে দেখে আসছি, এক্সপেনশন স্লোট, যেটা দিয়ে আসলে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন এক্সট্রা স্লোট মানে এডিশন করার জন্য, কাজ করার জন্য আমরা সেটা ইউজ করে থাকি, এবং কম্পিউটার আসলে এই ক্ষেত্রে শাটডাউন রাখতে হয় সব যে কোনো স্লট ইনস্টল করার জন্য। সেক্ষেত্রে আমার এটা হতে পারে আমার কোনো র্যামের কোনো স্লট আমি অ্যাড করতেছি, হতে পারে আমি এসএসডি কার্ডের এক্সটেনশন কোনো স্লট ইউজ করতেছি, কিছু পিসি কার্ড আছে, প্লাগ এন্ড প্লে সিস্টেম। আসলে এখন বর্তমানে আমাদের যতগুলি সিস্টেম আছে, এই যে ইনপুট আউটপুট সবগুলি কিন্তু প্লাগ এন্ড প্লে সিস্টেম। প্লাগ এন্ড প্লে সিস্টেমে যদি না হয়, তাহলে দেখা যাবে যে আমাদের কোনো পেরিফেরাল এরর দিচ্ছে, যেগুলি হচ্ছে দেখা যায় যে আননোন
পেরিফেরাল কানেকশন বোঝা যাচ্ছে, ঠিক না? আমাদের এরকম দেখা যাচ্ছে যে আননোন পেরিফেরাল কানেকশন, যেটা দিয়ে হচ্ছে একটা আননোন সিগন্যাল জেনারেট করে। তো এখন বেসিক্যালি ভালো সব ধরনের মানে কম্পিউটারিং সিস্টেমই কিন্তু প্লাগ এন্ড প্লে সিস্টেম আছে। তো এইটা ছিল আজকের আমাদের লেকচার। তো এই লেকচারে আমরা আসলে দুইটা চ্যাপ্টার দেখলাম, চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 4, ঠিক আছে? এবং টুমরো মানে নেক্সট 3 আমাদের লাগবে না, 3 খুবই সিম্পল জিনিস, এটা লাগবে না আমাদের, এত বেসিক জিনিস পড়ানোর দরকার নেই আমাদের, ঠিক আছে? তো আমরা এরপরে যে কম্পিউটার সিস্টেমটা কিভাবে কাজ করে এটার উপরে আমি সবাই প্রেজেন্টেশন দিবে সবাই, যে কম্পিউটার সিস্টেম হার্ডওয়্যার, কম্পিউটার সিস্টেম হার্ডওয়্যার উপর সবাই একটু প্রেজেন্ট দিবে 5 মিনিটের মধ্যে। এবং এই প্রেজেন্টেশনটা দেওয়ার আগে আমি সবার কাছে মানে আমি একটা ক্লাস নিব, ক্লাস নেওয়ার পরে প্রেজেন্টটা দিব। যেমন হচ্ছে আমি টোটাল হার্ডওয়্যার সিস্টেমটা আমি যে চ্যাপ্টারগুলি পড়ালাম সেটারে আবার ইন্টারকানেক্টিং করে আবার একটু পড়াবো, যাতে টোটাল বিষয়টা কনসেপ্টটা ক্লিয়ার হয়। বিফোর তোমাদের যে কাজটা করতে হবে, প্রেজেন্টেশনটা তৈরি করতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? যাদের পিসি নেই তারা কিভাবে প্রেজেন্টেশন তৈরি করবে? এই ক্ষেত্রে সলিউশন তো আমি দিতে পারবো না, তোমাকে সলিউশন বের করে নিতে হবে। ওকে স্যার। সলিউশন তোমাকে বের করে নিতে হবে, এটা আমি কিভাবে তোমাকে সলিউশন। আর তুমি কম্পিউটার সায়েন্সে পড়তেছো, তোমার পিসি লাগবে, এটার কোনো অল্টারনেট কোনো ওয়ে নাই। স্যার অ্যান্ড্রয়েড কোনো প্রেজেন্টেশন তৈরি করা যায়? সেটা তুমি অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে করো না কি দিয়ে করো এটা আমি বলতে পারবো না, কিন্তু তোমাকে যেটা করতে হবে, তোমাকে প্রেজেন্টেশনটা রেডি করতে হবে এবং কনসেপ্ট ক্লিয়ার হয়ে প্রেজেন্টেশনটা রেডি করতে হবে। আগে পড়বা, জানবা, নিজে ক্লিয়ার হবা, দেন তুমি এটাকে প্রেজেন্ট। ঠিক আছে? ওকে স্যার। ওকে তাহলে ঠিক আছে, আল্লাহ হাফেজ। আর এই লিমন, জি স্যার। তুমি ক্লাসের যে যারা এখানে আমি একটু দাঁড়া দেখিনি।